আহ, আস্তে করুন স্যার, জ্বলে যাচ্ছে আমার। একটু সহ্য করো, একটু পর জ্বালা কমে যাবে, তখন ভালো লাগবে। আর আমাকে ডিস্টার্ব করো না তো। তুমি এত নড়াচড়া করলে আমার মনোযোগ কি থাকবে? সো যেটা করছি করতে দাও, ডোন্ট ডিস্টার্ব, ওকে? স্যার আর সহ্য করতে পারছি না, সত্যিই খুব জ্বালা করছে, মনে হচ্ছে কেউ আমার চামড়া ছিঁড়ে নিচ্ছে। আমার কাজ শেষ না করে আমি তোমাকে ছাড়ছি না। জ্বালা করলে চিৎকার করো, তবুও আমি আমার কাজ শেষ করেই তোমাকে ছাড়ব। আমাকে দেখে একটু মায়া হচ্ছে না আপনার? আর এত জোরে কেন করছেন? আস্তে করলে কি হয়? ওহ মা গো, লাগছে তো। হেই ওয়েট ওয়েট, আপনারা যা ভাবছেন এখানে কিন্তু তেমন কিছুই হচ্ছে না। কি ঘটছে এখানে বলছি, চলুন একটু পিছনে নিয়ে যাই আপনাদের। 2 দিন আগের কথা। বাট গল্প শুরু করার আগে পরিচয়টা দিয়ে নেওয়া প্রয়োজন। আমি তাওসিফ আফ্রিদি, এই শহরের নাম করা একজন টপ বিজনেসম্যান। আম্মু ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নেই। খুব সকালে ঘুম থেকে উঠেছি। আজকে অফিসে কয়েকজন স্টাফ আর একজন পিএর জন্য ইন্টারভিউ নিতে হবে। 10টা ইন্টারভিউ টাইম। সকাল 7টায় ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। অতবার ওয়াশরুম থেকেই একটা টি শার্ট আর ট্রাউজার পরে রুমে আসি। তখন দরজায় কেউ নক করলে আমি ভিতরে আসতে বলি। আমার বাসায় কাজের মেয়ে তার হাতে কফি বানিয়ে নিয়ে এসেছে। আমি কফিটা টেবিলে রেখে চলে যেতে বলি। মেয়েটা আমার কথা মতো কফি রেখে চলে যায়। আমি কফির কাপ নিয়ে ব্যালকনিতে চলে আসি। সকালে ঠান্ডা মিষ্টি বাতাসে মনটা ফুরফুরে হয়ে গেল। কফি শেষ করে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গিয়েছে। অফিসের জন্য রেডি হয়ে নেই। এরপর অফিসের ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসি। আর নাস্তা না করেই চলে যেতে নিলে আম্মু পেছন থেকে ডেকে বলে, প্রীতি, না খেয়ে কোথায় যাচ্ছিস তুই? অফিসে যেতে হবে আম্মু, আর এখন ক্ষুধা নেই। আমি পরে অফিসের ক্যান্টিন থেকে খেয়ে নেব। কতবার বলেছি বাহিরে খাবার বন্ধ, চুপচাপ টেবিলে এসে বস। আগে নাস্তা করবি, পরে অফিসে যাবি। আম্মু এত সহজে ছাড়বে না, আর তাই আর কিছু না বলে নাস্তা করতে বসে পড়ি। অতঃপর হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকি। মেরে খাবো মেজো আয়ে, मेरे ख्वाबों में जो आए, आके मुझे छेड़ जाए, उसे कब हो कभी सामने तो आए, ला 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 ला। কিরে আপু, সকাল সকাল পাগল হয়ে গেলি নাকি? নাকি নিজেকে বলিউড নায়িকা কাজল মনে করছিস? তবে তোর জন্য শাহরুখ খান কিন্তু আসবে না। সকাল সকাল আমার রুমে পাকামি করতে চলে এসেছি। আমি নিজেকে কি মনে করি সেটা তুই বুঝবি না পিচ্চি সোনা। একদম আমাকে পিচ্চি বলবে না, আমি ক্লাস 9-এ পড়ি এবার। আর তোমাকে আম্মু রাখছে, তোমার নাকি আজকে ইন্টারভিউ আছে। আমি জানি আমার ইন্টারভিউ আছে, আমি রেডি আছি, এই দেখ। বলেই আমি তোয়ালে সরিয়ে ফেলি। আসলে ঘুম থেকে আরো আগেই উঠেছি। চেঞ্জ করে তোয়ালে পেঁচিয়ে কাজলের মতো করে ডান্স করছিলাম আর গান করছিলাম। আচ্ছা আসো তাহলে, 9টা কিন্তু বেজে গেছে, আরো 10 মিনিট আগে। আমি হাসতে হাসতে সোনালির কাছে এসে ওর গলা টিপে ওকে ডাইনিং এ রুমে নিয়ে চলে আসি। কোনো রকমে নাস্তা করে বাসা থেকে বের হয়ে তাওসিফ গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে। রাস্তায় একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে রাস্তা পার হবার জন্য। আমি এগিয়ে গিয়ে ওনাকে রাস্তা পার করে দিই। আমাকে একটু নিচু করে গালে কিস করে। আমি হাসতে হাসতে চলে আসি অফিসের সামনে। বিশাল বড় একটা অফিস। ভেতরে এসে দেখি আমার মতো আরো 30-40 জন এসে আগেই বসে আছে। চাকরির আশা ছেড়েই দিলাম। এত লোকের মধ্যে আমার আর চাকরি হয়েছে, তাও বসে পড়ি কি হয় সেটা দেখার জন্য। রাস্তায় জ্যামের জন্য 10 মিনিট লেট হয়ে গিয়েছে। অফিসের সামনে এসে গাড়ি থেকে নেমে দারোয়ানকে গাড়ির চাবিটা দিয়ে বলি যে গাড়ি পার্ক করে রাখতে। অতঃপর অফিসের ভিতরে এসে সোজা নিজের ক্যাবিনে চলে আসি। আর ম্যানেজার হৃদয় এসে বলে, স্যার, সব ক্যান্ডিডেট চলে এসছে, ইন্টারভিউ কি শুরু করবেন এখন?
সিসিটিভির দিকে লক্ষ্য করুন হৃদয় সাহেব। এরা সবাই ইন্টারভিউর জন্য এসছে স্যার। ব্ল্যাক থ্রি পিস পরা ওই মেয়েটাকে আমার বিয়ের জন্য সিলেক্ট করলাম, আর বাকি যেই পোস্টের জন্য স্টাফ লাগবে আপনি ইন্টারভিউ নিয়ে যোগ্যতা যার বেশি তাদেরকে চাকরি দিয়ে দিন। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করছি। এক এক করে সবার ইন্টারভিউ হয়ে যায়, কেউ আমাকে ডাকেনি। একজন এসে বলে ইন্টারভিউ শেষ আর ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে। তার একটু পরেই ইন্টারভিউ রুম থেকে একজন বের হয়ে আসলে আমি তার কাছে গিয়ে বলি, স্যার আমি তো এখনো ইন্টারভিউই দেইনি, তাহলে ইন্টারভিউ শেষ কিভাবে? আপনি তো মিস সোহা, তাই না? জি আমি সোহা। আপনার জব সবার আগেই হয়ে গেছে। আপনি আমাদের স্যারের পিএ। আগামীকাল থেকে আপনি জয়েন করুন। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। বলে লোকটা আমার হাতে একটা খাম দিয়ে চলে যায়। যা বাবা, এটা কি হলো? কোনো ইন্টারভিউ দিলাম না, আমাকে চেনেও না, আর চাকরি দিয়ে দিল। সে যাই হোক, চাকরিটা প্রয়োজন ছিল খুব, চাকরিটা পেয়ে গেলাম তো খুশি মনে অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই ছোট বোন সোনালি বলে, কি রে আপু, চাকরি হলো আজকে? ফাইনালি আজকে চাকরি হয়ে গেছে। তুই স্কুলে যাসনি কেন? তোকে না বললাম আজকে আমার স্কুল বন্ধ। আচ্ছা রুমে গিয়ে ফ্রেশ হ তুই, আমি আম্মুকে খুশির খবরটা দিয়ে আসি। আমি মাথা নেড়ে আমার রুমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে রওনা দিয়েছি। হঠাৎ রাস্তায় একটা রিকশার সাথে একটু ধাক্কা লেগে যায়। একজন বয়স্ক লোক রিকশা থেকে পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে লোকটাকে ধরার আগেই কোথা থেকে সোহা এসে লোকটাকে ধরে তুলে আমার দিকে তাকিয়ে বলে, এই মিস্টার, চোখে বাসায় রেখে আসছেন নাকি? আর গাড়ি চালানোর সময় চোখে অন্ধের মতো কালো চশমা পরে আছেন কেন? আপনার জন্য একজন বয়স্ক লোক রিক্সা থেকে পড়ে গেল। বড়লোক বলে কি গরিব মানুষকে মানুষ বলে মনে করেন না? বাপের টাকার গরম খুব, তাই না? যদি ওনার কিছু হয়ে যেত? দেখুন মিস, আমি ইচ্ছে করে এটা করিনি, আর রিক্সাটা হঠাৎ ব্রেক করায় এমনটা হয়ে গিয়েছে। আপনি আমাকে যাচ্ছে তাই বলতে পারেন না। আহা হা হা, চুরি তো চুরি, তার উপর সিনা জুরি। লোকজন ডেকে পিটানি খাওয়ালে ঠিক হবে। জাস্ট শ্যাট আপ। ডু ইউ নো হু আই এম? কেন ভুলে গেছেন আপনি কে? ওই যে গাছিনি মুভির মতো 15 মিনিট পর মেমোরি লস হয় নাকি আপনার? যদি মনে করতে না পারেন আপনি কে, তাহলে শরীরে লিখে রাখবেন, তাহলে আর কখনো ভুলবেন না আপনি কে। জাস্ট শ্যাট আপ। কারো সম্পর্কে কিছু না জেনে উল্টো পাল্টা কিছু বললে কিন্তু তার ফল ভালো হয় না মিস সোহা। লোকটার মুখে আমার নাম শুনে আমি চুপ হয়ে গেলাম। অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটা আমার দিকে রহস্যময় করে তাকিয়ে থেকে দাঁত কিরমির করতে করতে চলে যায়। কিছুটা ভয় পেয়ে আমি মাথা নিচু করে নেই। রাগে মাথা গরম হয়ে আছে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে করতে চলে আসি অফিসে। অফিসে এসে সোজা নিজের ক্যাবিনে চলে আসি। হৃদয় সাহেব নক করে আমার রুমে আসে। স্যার আমাকে ডেকেছেন? মিস সোহা অফিসে এলে সোজা আমার কেবিনে পাঠিয়ে দেবেন। হৃদয় সাহেব ঠিক আছে বলে চলে যায়। আমি ল্যাপটপ খুলে কাজ করতে থাকি। অফিসে আসতেই ম্যানেজার সাহেব এসে বলে বস তার রুমে রেখেছে। আমি মাথা নেড়ে চলে আসি বসের কেবিনের সামনে। নক করে বলি, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং বলেই আমি চেয়ার উল্টো দিকে করে বসে থাকি। বসের কেবিনে এসেই দেখি উনি উল্টো দিকে ঘুরে বসে আছে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আপনি তো আজকেই জয়েন করেছেন তাই না? জি স্যার। টেবিলের ওপর একটা পেপার রাখা আছে, দেখেন, এগ্রিমেন্ট পেপার। ওটায় সাইন করুন। কিসের এগ্রিমেন্ট স্যার? আপনি 1 বছরের মধ্যে এই জব নিজের ইচ্ছাতে ছাড়তে চাইলে আপনাকে 2 কোটি টাকা দিতে হবে, আর যদি আমি আপনাকে 1 বছরের আগে বের করে দেই তাহলে এই কোম্পানি আপনাকে 2 কোটি টাকা দেবে। আমি তো জব ছাড়বো না স্যার, আর কোনো কারণ ছাড়া আপনি আমাকে কেন বের করে দিবেন? আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারেন স্যার, আমি মন দিয়ে কাজ করব। তাহলে তো সাইন করতে আর কোনো প্রবলেম হবার কথা নয়। না স্যার, কোনো প্রবলেম নেই।
বলে আমি সাইন করে দেই। সাইন করা শেষ হতেই বস আমার দিকে ঘুরে এগ্রিমেন্ট পেপার এক টানে নিয়ে নেয়। আমি বসকে দেখেই তো আমার মাথায় হাত। এটা তো সেই রাস্তার লোকটা যাকে একটু আগে যা তা বলেছি। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে কাঁপাকাঁপি কণ্ঠে বলি, আপনি? ইয়েস, আমি। বলেছিলাম না, কারো সম্পর্কে কিছু না জেনে কিছু বললে পরে সেটা হিতে বিপরীত হয়। আমি গাজনি? হ্যাঁ, আমি নিজের শরীরে লিখে রাখবো যে আমি কে, তাই না মিস সোহা? স্যার, ওসব তো আমি লোকটার জন্য বলেছি। আসলে আমি খুব ভালো আর ভদ্র একটা মেয়ে। আপনি কতটা ভালো আর কতটা ভদ্র সেটা তো আমার দেখা হয়ে গিয়েছে। এখন একটা কাজ করুন, আমার জন্য গিয়ে নিজের হাতে গরম গরম এক কাপ কফি বানিয়ে নিয়ে আসুন। আপনার কথা শোনার পর থেকে মাথাটা ব্যথা করছে, তাই আপনার হাতের কফি খেয়েই মাথা ব্যথা দূর করব। স্যার, আমি কফি বানাবো? এই রুমে কি আপনি ছাড়া আর কেউ আছে মিস সোহা? পড়েছি টেবিলের হাতে, না চাইতেও করিতে হইব সব কিছু। মাথা নেড়ে স্যারের রুম থেকে বের হতে গেলে স্যার পেছন থেকে ডেকে বলে, এই যে মিস সোহা, আপনাকে কি এখন ভদ্রতা শেখাতে হবে? কেন স্যার, আবার কি করলাম আমি? আসার পর বসকে সালাম দিতে হয়, সেটা দেননি। এখন আমার রুম থেকে বের হচ্ছেন, তাও সালাম না দিয়ে চলে যাচ্ছেন। ভুল হয়ে গেছে স্যার, আসসালামু আলাইকুম। সালাম দিয়েই সোহা চলে যায়। আমি বসে হাসতে থাকি। আমাকে রাস্তায় অপমান করা, তাই না? এখন থেকে বুঝবে মিস সোহা, এই তাওসিফ আফ্রিদিকে অপমান করার পরিণাম কি হতে পারে। এই কোন ডেভিলের পাল্লায় আমারে ফেললা খোদা? রাস্তায় কেন যে পাকনামি করতে গেলাম? তাই তো বলি, আমাকে চেনে না জানে না, আমার নাম জানে কিভাবে? সোহারে, তুই তো গেলি। ডেভিলকে না দেখে কেন যে এগ্রিমেন্টটা সাইন করতে গেলি? এবার তোর যে কি হবে আল্লাহই জানে। কফি বানিয়ে চলে আসি স্যারের রুমে। স্যার, আপনার কফি বলেই চলে আসতে নিলে স্যার ডেকে বলে, আমি কি আপনাকে যেতে বলেছি? কফি তো দেওয়া হয়ে গেছে স্যার। আপনি আমার পিএ। পিএ মানে জানেন তো মিস সোহা? জি স্যার, জানি। বলুন কি করতে হবে? আমি কফি খেতে খেতে আপনি এই ফাইলগুলো একটু চেক করুন, খুব ইম্পর্টেন্ট, সো ভালো করে চেক করুন। আমি মাথা নেড়ে ফাইল হাতে নিয়ে চেক করতে থাকি। স্যার কফিতে চুমুক দিয়ে টেবিলে কাপ রাখে। হঠাৎ আনমনে আমার হাতে লেগে কফির কাপ নিচে পড়ে যায় আর গরম কফি এসে আমার হাতে পড়ে। আমি আহ বলে চিৎকার দিয়ে চেয়ার থেকে পা ধরে বসি। আমি তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে সোহার কাছে এসে অপর পা ধরে বলি, খেয়াল কোথায় থাকে তোমার? হ্যাঁ, চোখে দেখতে পাও না? আমার হাত ধরে উঠে সোফায় চলো। সোহা কিছু না বলে আমার হাত ধরে উঠে দাঁড়ায়। আমি সোহাকে সোফায় বসিয়ে হৃদয়কে ডেকে স্যাভলন আর মলম আনতে বলি। হৃদয় গিয়ে দ্রুত স্যাভলন আর মলম নিয়ে আসে। আমি সোহার পায়ের কাছে বসে ওর সালোয়ারটা কিছুটা উপরে টেনে তুলি। সোহা আমার দিকে তাকিয়ে আছে। চুপচাপ করে শুয়ে থাকো, লেট করলে পায়ে ফুসকা পড়ে যাবে। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে আছি আর স্যার আমার পায়ে তুলোতে করে স্যাভলন দিলে আমি আহ করে উঠি। এরপর মলম নিয়ে পায়ে দিতে থাকে। আর তখন প্রথম কথাগুলো হয়, আপনারা এতক্ষণে আবার অন্য কিছু ভাবেননি তো? বেশি জ্বালা করছে এখনো? কিছুটা করছে। আপনাকে ধন্যবাদ স্যার, আমি এখন গিয়ে কাজ করি। চুপচাপ এখানেই শুয়ে থাকো, পা নিয়ে হাঁটতে পারবে না। উনি নাকি কাজ করবে, তোমার আজকে আর কাজ করতে হবে না। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকি। স্যার গিয়ে চেয়ারে বসে কালকে কল করে। একটু পর একজন লোক এসে সব কিছু পরিষ্কার করে দিয়ে চলে যায়। আমি স্যারকে কত কিছু বললাম আর স্যার কত ভালো। শুয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। ফাইলগুলো নিয়ে চেক করি। সবকিছু চেক করার পর হৃদয়কে কল করে আমার কেবিনে ডাকি। হৃদয় এসে সোহাকে শুয়ে থাকতে দেখে বলে, স্যার, সোহা এভাবে শুয়েছে কেন? গরম কফি পায়ে পড়েছে, আর এর জন্যই আপনাকে দিয়ে মেডিসিন আনিয়েছি। যাই হোক, এই ফাইলগুলো নিয়ে ফিক্স করে দিন, আর আমার রুমে যেন কেউ না আসে। ঠিক আছে স্যার। বলেই হৃদয় চলে যায়। আমি আবার কাজে মনোযোগ দেই। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে।
মোবাইল হাতে নিয়ে দেখি আম্মু কল করেছে। কল রিসিভ করে বলি, আম্মু তুমি এই সময় কল করলে, কিছু হয়েছে তোমার? আমি ঠিক আছি, আসলে তোকে একটা কথা বলার জন্য কল করলাম। বলো আম্মু, কি বলবে? না, আসলে আমি তোর বিয়ের জন্য ঘটককে বলেছিলাম। উনি আমাদের বাসায় এসেছে কিছু মেয়ের ছবি নিয়ে। একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুই কি বাসায় আসতে পারবি এখন? এই কথা বলার জন্য তুমি এই সময় কল করেছো আম্মু? হ্যাঁ, তুমি জানো অফিসে আমার কত কাজ, আর এইসব বিয়ে নিয়ে কথা ছাড়া কি আর কোনো কথা নেই আম্মু? বিয়ের কথা বললি এমন কেন করিস তুই? সারা জীবন কি কুমারা রয়ে যাবি নাকি? সময় হলেই করব। তুমি এখন ঘটককে যেতে বলো, আর আমার কাজ আছে মা, রাখছি বলে এই কলটা কেটে আবার কাজ করতে থাকি। কিছু সময় পর সোহা উঠে বলে, স্যার আমি এখন ঠিক আছি। আমার ডেস্কটা কোথায় বলুন, গিয়ে কাজ করি। প্রথম দিনে এই কাজ না করে কাটাতে চাই না। আর ইউ শিওর ইউ অল রাইট? জি স্যার, আমি শিওর। স্যার ম্যানেজারকে কল করে বলে আমাকে আমার ডেস্ক দেখিয়ে দিতে। ম্যানেজার হৃদয় আসলে আমি তার সাথে স্যারের রুম থেকে বের হয়ে চলে আসি। ম্যানেজার হৃদয় আমাকে একটা ডেস্ক দেখিয়ে দিয়ে বলে, এটাই আপনার ডেস্ক মিস সোহা, আপনি কাজ করুন, আমার কাজ আছে, যাচ্ছি। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। আমি ঠিক আছে বলে চেয়ারে বসে একটা ফাইল নিয়ে কাজ করতে থাকি। অফিস টাইম শেষ হলে সবকিছু গুছিয়ে রেখে ক্যাবিন থেকে বের হয়ে গাড়ি নিয়ে অফিস গেটের সামনে আসতেই দেখলাম যে সোহা দাঁড়িয়ে আছে। আমি সোহার সামনে গাড়ি থামিয়ে বলি, এখনো এখানে কেন মিস সোহা? বাসায় যাওনি কেন? রিক্সার জন্য অপেক্ষা করছি, কিন্তু রিক্সা পাচ্ছি না। আমাকে ড্রপ করে দিবেন? আমি কাউকে ড্রপ করি না, রিক্সা না পেলে হেঁটে যাও। বলেই স্যার গাড়ি ড্রাইভ করে চলে যায়। খারুস একটা ডেভিল কোথাকার। আমি কাউকে ড্রপ করি না। ডেভিল রিক্সা না পেয়ে হাঁটতে গেলে স্যার গাড়ি নিয়ে এসে আমার সামনে থামে। গাড়ির কাজ নিলে রিক্সা পাবে না মনে হয়, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। গাড়ির কাজ নিচে নামিয়ে বলে, একটু আগেই তো বললেন আপনি কাউকে ড্রপ করেন না, হঠাৎ কি মনে করে আমার উপর দয়া আসলো? একা একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে, তাই ভাবলাম ড্রপ করে দেই। থাক, আপনারা কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। এত কথা বলছো কেন? চুপচাপ গাড়িতে উঠে বসো, বাসায় আমার কাজ আছে। বাসায় কাজ আছে তো যান, আমি যাব না আপনার সাথে। হ্যাজ ইউর উইশ, বার মে যাও বলেই আমি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করে চলে আসি। কি ডেভিলের ডেভিল, আমি একবার না বললাম বলে চলে গেল। শয়তান লোক একটা। হেঁটে একটু সামনে আসতে একটা রিক্সা পেয়ে যাই, রিক্সা নিয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে এসে দেখি সোনালি আমার রুমে বসে মোবাইল টিপছে। আমাকে দেখে বলে, কি রে আপু, এসে গেছিস তুই? অফিস ছুটি হয়ে গেছে তো আসবো না, তুই আমার রুমে কি করছিস? আমার রুমের ফ্যানটা চলছে না, তাই তোর রুমে এসে মোবাইলের নাটক দেখছিলাম। বই নিয়ে বসতে বললে তোর ভালো লাগে না, আর সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে ভালো লাগে। সারাক্ষণ শুধু ফাঁকিবাজি। আমি আম্মুর কাছে শুনেছি তুমি আমার থেকে বড় ফাঁকিবাজ ছেলে, তাই আমাকে তুমি ফাঁকিবাজ বলো না। সব উত্তর আগে থেকে রেডি করা। আমার রুম থেকে যা, নয় তখন মার খাবি। যাচ্ছি, এতবার বললে কি আছে? বলে আমাকে ভেঙচি কেটে সোনালি চলে যায়। আমি ব্যাগ রেখে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে খেতে বসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আম্মুর রুমে এসে দেখি আম্মু শুয়ে আছে। তখন বললাম, এই সময় শুয়ে আছো যে আম্মু, শরীর কি খারাপ তোমার? সেটা জেনে তোর কি লাভ? তুই কি আমার কথা চিন্তা করিস নাকি? তোমার কথা চিন্তা না করলে কার কথা চিন্তা করব আম্মু? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো? যদি সত্যি তাই মনে করিস তাহলে আমার জন্য একটা বৌমা নিয়ে আয়। আমারও তো ইচ্ছে হয় নাতি নাতনির সঙ্গে খেলা করতে। বাহিরে গেলেই দেখি সবাই নাতি নাতনির সঙ্গে হাঁটছে, আর আমার ছেলে এখনো বিয়েই করছে না। আচ্ছা, আমাকে আর 2 মাস সময় দাও, তারপর তোমার জন্য বৌমা নিয়ে আসবো।
আমার কথা শুনেই আম্মু শোয়া থেকে উঠে বসে, আর আমি আম্মুকে এভাবে দেখে বড় বড় চোখে তাকিয়ে আছি। আম্মু হাসি মুখে বলে, সত্যি 2 মাস পর তুই বিয়ে করবি? মেয়ে পছন্দ করেছিস? নাম কি মেয়ের? দেখতে কেমন? তুমি না শুয়েছিলে শরীর খারাপ বলে, হঠাৎ করে সুস্থ হয়ে গেলে কি করে? আহা, ওসব ছাড় তো। বল না, আমার বৌমা দেখতে কেমন? এখনো ওসব জানি না, বাট তোমার কথা রাখতে গিয়ে আমি 2 মাস পরেই বিয়ে করব। এর মধ্যে বিয়ে নিয়ে আর কোনো কথা বলবে না। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, খাবার খেয়েছিস? খেয়েছি। আচ্ছা, আমি রুমে যাচ্ছি, আর সারাদিন অফিসে কাজ করেছি, ক্লান্ত লাগছে বলেই আম্মুর কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে আসি। পরের দিন সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি। আমার একটা সাইকেল আছে, সেটা দিয়ে রোজ অফিসে যাব বলে বের করে পরিষ্কার করে নিই। এরপর গোসল করে নাস্তা করে আম্মুকে বলি অফিসের জন্য রওনা দিই। হঠাৎ রাস্তায় দেখি ডেভিল দাঁড়িয়ে আছে। আমি ডেভিলের সামনে দিয়ে সাইকেল থামিয়ে বলি, কি হয়েছে স্যার, রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? গাড়িটা খারাপ হয়ে গেছে। কার সাইকেল চুরি করে নিয়ে এসেছো? আমাকে কি আপনার চোর মনে হয় নাকি? এটা আমারই সাইকেল। সরো, আমি সাইকেল চালাচ্ছি, তুমি পিছনে বসো। এমন করে লিফট চাইছেন, মনে হচ্ছে আপনার সাইকেলে আপনি আমাকে লিফট দিচ্ছেন। ভদ্রভাবে বলুন লিফট লাগবে, তাহলে আমি ভেবে দেখব লিফট দেওয়া যায় কিনা আপনাকে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমাকে অর্ডার করছো? এখনো অফিস না তো শুরু হয়েছে, আর না আমি অফিসে আছি, আর না তো সাইকেলটা আপনার। ভালো করে বলুন, হয়তো আমি গেলাম। ওকে, তোমার সাইকেলে আমাকে লিফট দাও। সরি স্যার, আমিও আপনার মতো কাউকে আমার সাইকেলে লিফট দিই না। একা একা আসুন, টাটা। বলেই সোহা চলে যায়। কি ফাজিল মেয়ে রে বাবা! অফিসে যাবে, লিফট দিলে কি হতো? আমি ওর বস, আর ও আমাকে বসগিরে দেখিয়ে গেল। যাই হোক, অফিসে আসি আগে, তারপর তোমার খবর নিচ্ছি। ড্রাইভারকে কল করে লোকেশন দিয়ে বলি যে গাড়ি ঠিক করে সেখানেই রাখতে, আর তারপর আমি একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসি। সোজা নিজের ক্যাবিনে এসে চেয়ারে বসে ল্যান্ডলাইন থেকে সোহাকে কল করে বলি আমার ক্যাবিনে আসতে। সোহা আসছি বলে। আমি বসে বসে অপেক্ষা করছি। একটু পর সোহা দরজায় নক করে বলে, কামিং সুন টুমরো, টাটা।